সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা পড়ব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার কর্মমুখী রসায়ন। এই কর্মমুখী রসায়নে অনেক টপিক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেমন এখানে ফুড প্রিজারভেটিভ গুরুত্বপূর্ণ, এখানে খাদ্য কৌটাজাতকরণ গুরুত্বপূর্ণ, তারপর রয়েছে তোমার কোয়াগুলেশন গুরুত্বপূর্ণ, তারপর রয়েছে টয়লেট টিচার পারফিউমারি এবং রয়েছে ক্লিনার। এই টপিকসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের নর্মালি আমাদের স্টুডেন্টের মনে কিছু তোমার কোশ্চেন থাকে, সেটি হচ্ছে যে এটা তো খুব ইজি একটা চ্যাপ্টার, তাহলে এটা মনে না পড়লেও হয়, বা এরকম হয়তো যে অ্যাডমিশন টেস্টের জন্য হয়তো এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা একদমই সত্য নয়। প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিন্তু কম বেশি প্রশ্ন আসে। সো তুমি যদি ভেবে থাকো যে এটা গুরুত্বপূর্ণ নয়, তাহলে তুমি রং। ঠিক আছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এজন্য আমাদের এখানে এটা পড়তে হবে। তবে হ্যাঁ, অন্য চ্যাপ্টার যেরকম একটু কঠিন টপিক রয়েছে, এই চ্যাপ্টার তুলনামূলক একটু সোজা, কিন্তু তার মানে কিন্তু এটা না যে এটা কম গুরুত্বপূর্ণ। তার মানে এটা যেটাও গুরুত্বপূর্ণ সেটাও তোমাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে আমরা চলে আসি, সেটি হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করব। সেটি হচ্ছে আমাদের প্রথমে রয়েছে খাদ্য নিরাপত্তা। এখন খুবই ইম্পর্টেন্ট যে খাদ্য নিরাপত্তা হচ্ছে ভিত্তি হচ্ছে তিনটা। কেমন? আচ্ছা, ভিত্তি তিনটা কি কি? 1 নম্বর হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। এখন দেখো, খাদ্য নিরাপত্তার প্রথম কথা হচ্ছে তোমাকে তো আগে খাবারটা পেতে হবে, রাইট? তুমি যদি খাবারটা নাই পাও, সো তুমি খাবার কি? সো ওই জন্যই প্রথম পয়েন্টটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, অর্থাৎ তোমাকে খাবারটি পেতে হবে। এখন এই খাবার পাবার ক্ষেত্রে রসায়ন কিভাবে কাজ করে? রসায়ন এভাবে কাজ করে যে যে আমরা জানি জমিতে আমরা অনেক সার দেই, রাইট? তো এই যে জমিতে সার দেই, এটার ফলে কি হয়? প্রচুর পরিমাণে খাদ্য কিন্তু উৎপন্ন হয়। কেমন? তো এইখানে আমাদের রসায়নটা কাজ করে, বা মাটির পিএইচ কত, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়ের উপর কিন্তু রসায়ন কাজ করে। তাই প্রথম পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। এখন দেখো, তুমি মনে করো পর্যাপ্ত খাবার পেলে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য। এখন এই সামর্থ্য দুই রকম হতে পারে, একটা হচ্ছে শারীরিক সামর্থ্য, আরেকটি হচ্ছে তোমার অর্থনৈতিক সামর্থ্য। এখন দেখো, শারীরিক সামর্থ্য বলতে কি বোঝায়? তুমি যদি অসুস্থ হও, তুমি যদি রোগী হও, তাহলে তুমি তো খেতে পারবে না। সো তোমাকে তো শারীরিকভাবে সামর্থ্য হতে হবে, এটা একটা। এন্ড 2 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার পকেটে তো টাকা থাকতে হবে। তোমার টাকায় না থাকে, সো তুমি তো এটা কিনতে পারবে না। তাই খুবই ইম্পর্টেন্ট যে খাদ্য গ্রহণের সামর্থ্য হচ্ছে একটা শারীরিক সামর্থ্য, একটা হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য। এরপর চলে আসি খাদ্যের সঠিক ব্যবহার। খাদ্যের সঠিক ব্যবহার বলতে আমরা বুঝি যে ওই খাদ্যটি কিভাবে আমরা প্রসেস করব। যেমন বলতো, যে একটা তরকারি, সেটি কি আমরা কেটে ধুবো নাকি ধুয়ে তারপরে কাটবো? আমরা কিন্তু আগে ধুবো তারপরে কাটবো। কেন? যদি আমরা প্রথমে কেটে ধুই, তাহলে আমরা কাটটা মানে কি? পিস পিস করলাম। এই পিস পিস করে যদি আমরা ধুতে যাই, তাহলে ওখান থেকে কিন্তু ভিটামিন বা গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো আছে, নিউট্রিয়েন্ট আছে, ওগুলো কিন্তু ধুয়ে চলে যাবে। সো আমরা কখনোই কেটে ধুতে পারবো না। যদিও আমাদের মা খালারা এটাই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকেন, যে তারা প্রথমে তরকারি খুব মনে করো যে তোমার মিষ্টি কুমড়া খুব সুন্দর করে এটা কাটেন, তারপর ওটা ধোন। কিন্তু যদি কেটে তিনি যদি ধুয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সবকিছু কিন্তু ধুয়ে চলে যাবে। সো এটা করা যাবে না। প্রথমে তোমাকে এটা ধুতে হবে, তারপর তোমাকে এটি কাটতে হবে। তো তুমি যদি প্রথমে ধুয়ে তারপরে কাটো, সেক্ষেত্রে কিন্তু উপাদানগুলো চলে যাবে না। সো এটি একটি ব্যবহার। 2 নম্বর আরেকটি কথা হচ্ছে, দেখবা যে আমরা সবসময় কিন্তু তরকারি খুব বেশি করে জালে রান্না করি। এই বেশি জালে রান্না করার জন্য অনেক গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট কিন্তু নষ্ট হয়ে যায়। সো খাবারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আধা সিদ্ধ খাবারগুলো কিন্তু সবচেয়ে ভালো, কারণ আধা সিদ্ধ করলে প্রয়োজনীয় উপাদানগুলো নষ্ট হয়ে যায় না, ওটা আমরা পেয়ে থাকি। এরপর দেখো যে নিরাপদ যে খাবার ব্যবহার, বিশুদ্ধ পানি সরবরাহ, তাই না? পরিমিত সুষম খাদ্য গ্রহণ, এটাই হচ্ছে তোমার খাদ্যের সঠিক ব্যবহার। তাহলে এই হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার 3টি ভিত্তি। প্রথম ভিত্তি কি বললাম? প্রথম ভিত্তি বললাম যে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, অর্থাৎ তোমাকে পর্যাপ্ত খাবার পেতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি খাবার পেলে তো খাবার গ্রহণের সামর্থ্য থাকতে হবে। অ্যান্ড 3 নম্বর পয়েন্ট বললাম খাদ্যের সঠিক ব্যবহার, অর্থাৎ তোমাকে প্রথমে খাবারটি বা তরকারিটি প্রথমে তোমাকে ধুতে হবে, তারপর তোমাকে কাটতে হবে। এবং এটা তোমরা মনে রাখো যে প্রথমে ধুবো পরে কাটবো, কারণ একটু পরেই কিন্তু এটা কাজে লাগবে। কি বললাম? তাহলে প্রথমে ধুবো, তারপর হচ্ছে আমরা কাটবো, ঠিক আছে? আচ্ছা, আর বললাম যে আমরা নর্মালি যদি আধা সিদ্ধ রান্না করি, সেক্ষেত্রে পুষ্টিগুণগুলো ঠিকঠাক থাকে। সো এটা একটা ব্যবহার। তারপর বিশুদ্ধ পানি সরবরাহ, এটাই আর কি। সো এই বিষয়গুলোই হচ্ছে তোমার খাদ্য নিরাপত্তার ভিত্তি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি, সেটি হচ্ছে যে জমিতে আমরা সার দিই, রাইট? আমরা কিন্তু জমিতে কম বেশি সার দিই। এখন সার দিই আমরা 3 প্রকারের সার। একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার,
খেয়াল করি, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার, একটা হচ্ছে তোমার ফসফরাস যুক্ত সার, আরেকটা হচ্ছে তোমার পটাশিয়াম যুক্ত সার। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো যে নাইট্রোজেন যুক্ত সার। এখন দেখো নাইট্রোজেন যুক্ত সার কি করে? নাইট্রোজেন যুক্ত সার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। খুবই ইম্পর্টেন্ট যে নাইট্রোজেন যুক্ত সার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি করলো। অর্থাৎ মনে করে এই একটা উদ্ভিদ, সেই উদ্ভিদের কি করলো? বৃদ্ধি করলো। ঠিক আছে, এই যে নাইট্রোজেন যুক্ত সার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি করবে। কেমন? আচ্ছা এরপর দেখো আমাদের ফসফরাস যুক্ত সার। ফসফরাস যুক্ত সার কি? মূলের বৃদ্ধি করে। তাহলে হচ্ছে মূলের বৃদ্ধি করলো। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করি যে আমরা দেখো তাহলে আমরা কি কি করেছি। আমরা নাইট্রোজেন যুক্ত সার দিয়ে উদ্ভিদের বৃদ্ধি করেছি, অর্থাৎ মাটির উপরে বৃদ্ধি করলাম। ফসফরাস যুক্ত সার দিয়ে আমরা মূলের বৃদ্ধি করলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাতে আমার কি লাভ হলো, তাই না? কারণ উদ্ভিদের বৃদ্ধি হলো, ফসফরাস যুক্ত সার দিয়ে মূলের বৃদ্ধি হলো, বাট আমার তো এখন লাভ হয়নি। সেরপর আমি কি করব? পটাশিয়াম যুক্ত সার দিব। পটাশিয়াম যুক্ত সার কি করে? পটাশিয়াম যুক্ত সার হচ্ছে ফুল ফল ধারণে সহায়ক। কেমন? ফুল ফল ধারণে সহায়ক, ফলে তখন আমার লাভ হলো, রাইট? সো দেখো এই জন্য আমরা তিন প্রকারের সার দিই, একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত সার, একটা হচ্ছে ফসফরাস যুক্ত সার, একটা হচ্ছে পটাশিয়াম যুক্ত সার। এখন নাইট্রোজেন যুক্ত সার কি করে? মাটির উপরে বৃদ্ধি করে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির সহায়ক। ফসফরাস যুক্ত সার কি করে? মাটির নিচে বৃদ্ধি করে, অর্থাৎ মূলের বৃদ্ধির সহায়ক। আর পটাশিয়াম যুক্ত সার কি করে? ফুল ফল ধারণে সহায়তা করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তিন প্রকার সার। এখন চলে আসি যে নাইট্রোজেন যুক্ত প্রধান সার কোনটা, সেটা হচ্ছে ইউরিয়া। কেমন? ইউরিয়া। এখন দেখো বলতো ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হচ্ছে H2N CO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। এবার দেখো এখানে NH2 মূলকটি দুইবার আছে, রাইট? এজন্য অনেকে এটা এভাবেও লিখেন, সেটা হচ্ছে H2N2CO, এটাও রাইট। ঠিক আছে, এখন দেখো এই যে ইউরিয়ার সংকেত, ইউরিয়ার সংকেত আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এজন্য নাইট্রোজেন যুক্ত প্রধান সার হচ্ছে ইউরিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যে ইউরিয়া দেই, সেই ইউরিয়া কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? নাইট্রোজেন থাকে তো দেখতে পাচ্ছি, বাট কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? তুমি লিখে নাও, খুব ইম্পর্টেন্ট যে ইউরিয়ার 46% থাকে হচ্ছে নাইট্রোজেন। কেমন? খুবই ইম্পর্টেন্ট, ইউরিয়াতে 46% থাকে হচ্ছে নাইট্রোজেন। এই 46% নাইট্রোজেন থাকে বলে আমরা নাইট্রোজেন যুক্ত সার ইউরিয়া দিই। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করি এই যে 46% নাইট্রোজেন, এই জন্য কিন্তু আমরা জমিতে ইউরিয়া সার দেয় যাতে উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হয়। ঠিক আছে, আচ্ছা এখন বলতো যে মানুষের দেহ তো ইউরিয়া তৈরি হয়, মানুষের কোথায় ইউরিয়া তৈরি হয়? রাইট, অর্থাৎ মানুষের যকৃতে ইউরিয়া তৈরি হয়, পরবর্তীতে বৃক্ক দিয়ে ওটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। এখন মূত্রে কত পার্সেন্ট ইউরিয়া থাকে? মূত্রে 2% ইউরিয়া থাকে। কেমন? এই পার্সেন্টেজ গুলো একটু মনে রাখো। তো মূত্রে 2% ইউরিয়া মানে খুবই সামান্য ইউরিয়া। যদি আরেকটু বৃদ্ধি পেত তাহলে অন্তত আমাদের ইউরিয়া সারটা লাগতো না, মূত্র দিয়েই কাজ হয়ে যেত। তো যাই হোক, সেটা আমাদের সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আমরা আলাদা করে ইউরিয়া সার দিই। কেমন? এবং ইউরিয়ার কি 46% নাইট্রোজেন। এরপর চলে আসি ফসফরাস যুক্ত সার। এখন দেখো বইতে বলা আছে যে ফসফরাস যুক্ত সার কি কি আছে? টিএসপি আছে, কেমন? ডাই অ্যামোনিয়াম ফসফেট আছে, সেই সংকেতগুলো পড়তে হবে। কেমন? আচ্ছা এখন চলে আসি যে তোমার ডাই অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। এখন দেখো ডাই অ্যামোনিয়াম ফসফেট, বা এটাকে সংক্ষেপে বলা যায় ডিএপি। এখন সবাই যে ভুলটা করে, যদি পরীক্ষায় কোনো আসে যে ডাই অ্যামোনিয়াম ফসফেটের সংকেত কি, সবাই এটা লিখে দেয় ডাই অ্যামোনিয়াম ফসফেট। তো তাহলে অ্যামোনিয়াম, ডাই অ্যামোনিয়াম, সো এটা দুইটা আছে, আর ফসফেট, এই এই নাকি তোমার ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। কিন্তু এটা কি হলো? হলো না কিন্তু। কেন? কারণ ফসফেটের তোমার হচ্ছে যোজনী কত? 2 না? সরি, ফসফেট যোজনী কত? 3 না? তো 3 বলে এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়াম, এখানে 2 দিলে তো হবে না, সেটা কি হবে? এখানে একটা হাইড্রোজেন থাকবে। কেমন? সো ডাই অ্যামোনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে NH4 2, তারপর হচ্ছে HPO4। ঠিক আছে, এটি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। সো এটা যেন ভুল না হয় যে ডাই অ্যামোনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে NH4 2, তারপর হচ্ছে HPO4। কেমন? এখানে একটা হাইড্রোজেন আছে। যদিও আমরা বলি ডাই অ্যামোনিয়াম ফসফেট, আমরা কিন্তু ডাই অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট বলছি না, আমরা বলছি ডাই অ্যামোনিয়াম ফসফেট। তার সংকেত হচ্ছে NH4 2 HPO4। ঠিক আছে, আচ্ছা এরপর যেটি রয়েছে সেটা হচ্ছে পটাশিয়াম যুক্ত সার। এখন আমরা পটাশিয়াম যুক্ত একটাই সার দিই, সেটা হচ্ছে মিউরেট অফ পটাশ। তার সংকেত কি? সংকেত হচ্ছে KCl। কেমন? আমরা পটাশিয়াম যুক্ত সার দিই হচ্ছে মিউরেট অফ পটাশ, যার সংকেত হচ্ছে KCl। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, KCl। ওকে, আচ্ছা এরপর চলে আসি, সেটি হচ্ছে যে আমাদের কিন্তু অনেক জীবাণু আক্রমণ করে, তাই তো?
যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রমণ করে, ফাঙ্গাই আক্রমণ করে। ফাঙ্গাই মানে হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো কিন্তু খাবারে আক্রমণ করে। আচ্ছা, যেমন খাদ্যে টক্সিন মিশ্রিত হয়, এই খাদ্যে টক্সিন মিশ্রিত হওয়াকে কি বলে? ফুড পয়জনিং বলে। তো খেয়াল করি ব্যাপারটা, যে খাদ্যে কোনো টক্সিন মিশ্রিত হলো, অর্থাৎ মনে করো এই একটা সাপোজ খাবার, মনে করো এটাই বার্গার মনে করো, আচ্ছা এই খাবারে বিষ মিশ্রিত হওয়া অর্থাৎ টক্সিন মিশ্রিত হওয়া, টক্সিন মিশ্রিত হওয়া, এই বিষয়টিকে বলা হয় হচ্ছে তোমার ফুড পয়জনিং। কেমন? ফুড পয়জনিং। এটা খুবই ইম্পর্টেন্ট যে খাদ্যে টক্সিন বা বিষ মিশ্রিত হওয়াকে কি বলা হয়? ফুড পয়জনিং বলা হয়। ঠিক আছে, এবং এই ফুড পয়জনিং এর কারণে কিন্তু মানুষ অসুস্থ হয় এবং মানুষ মারাও যেতে পারে। বিশেষ করে যা ঢাকা শহরে থাকি, বিশেষ করে আমরা যা ঢাকা শহরে থাকি বা তোমাদের মধ্যে যা ঢাকা শহরে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান। কারণ ঢাকাতে কিন্তু প্রায় যারা ফুড স্ট্রিট যে ফুডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম অনেক সময় টক্সিন থাকে, ফলে সেক্ষেত্রে ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে। কেমন? সো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করবে যে বাইরের খাবার না খেতে। ঠিক আছে, আচ্ছা যদিও এটা আমাদের জন্য সম্ভব হয়ে ওঠে না যারা আমরা হলে থাকি, কারণ হচ্ছে তোমার সেক্ষেত্রে তো বাইরের খাবার খেতেই হয় জীবন ধারণের জন্য। আচ্ছা, এরপর চলে আসি, সেটি হচ্ছে যেমন পাউরুটির উপর কি কি বসতে পারে, এগুলো তো পড়তে হবে যে মোল্ড জাতীয় ছত্রাক বসতে পারে, মিউকর অ্যাসপারজিলাস পাউরুটির উপরে বসতে পারে। সেক্ষেত্রে পাউরুটি দেখবার সাদা সাদা মতো এক ধরনের হয়ে যায়, ওটা হচ্ছে কিসের জন্য হয়? মোল্ড জাতীয় ছত্রাকের জন্য হয়, যেমন মিউকর বা অ্যাসপারজিলাস সেখানে বাসা বাঁধে। ঠিক আছে, এরপর চলে আসি যে নিষিদ্ধ প্রিজারভেটিভ কি কি আছে। দেখো নিষিদ্ধ প্রিজারভেটিভ আছে তোমার ক্যালসিয়াম কার্বাইড আর ফরমালিন। এখন এই কার্বাইড কেন দেওয়া হয়? কার্বাইড দেওয়া হয় ফল পাকাতে। কেন? কারণ ক্যালসিয়াম কার্বাইড যখন পানির সঙ্গে মিশে তখন সে তৈরি করা হচ্ছে ইথাইন, HC ট্রিপল বন্ড CH। এইটা হওয়ার সময় প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, ওই তাপ শক্তিতেই ফলগুলো পেকে যায়। এজন্য ক্যালসিয়াম কার্বাইড ফল পাকাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, কিন্তু ক্যালসিয়াম কার্বাইড কিন্তু নিষিদ্ধ প্রিজারভেটিভ, এটা আমাদের কিডনি ধ্বংস করে, কিডনি নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, এজন্য কার্বাইড যুক্ত ফল খাওয়া উচিত নয়। ঠিক আছে, আরেকটি আছে সেটা হচ্ছে ফরমালিন। কেমন? এখন ফরমালিন কি করা হয়? কোনো কিছু টাটকা রাখতে ফরমালিন ব্যবহার করা হয়। যেমন তোমাদের কলেজে দেখবা যে বায়োলজি ল্যাবে ফরমালিনের মধ্যে সাপ থাকে, ফরমালিনের মধ্যে পাখি থাকে, তাই না? তো ফরমালিন দিয়ে ওগুলো সংরক্ষণ করা হয়। আর মেডিকেলের ক্ষেত্রে আমাদের ডিসেকশন হলে, অ্যানাটমি ডিসেকশন হলে 4 কোণায় 4টা বড় বাথটাব থাকে, ওই বাথটাবের মধ্যে প্রত্যেকটার মধ্যে 3-4টা করে মরা মানুষ থাকে। কেমন? অর্থাৎ ফরমালিনে ওই মানুষগুলো ডুবানো থাকে। তো ফরমালিন থাকে বলে তোমার সেক্ষেত্রে এটা কিন্তু কখনো পচে না। কেমন? এই জন্য ফরমালিন হচ্ছে পচন রোধক। হ্যাঁ, তো অনেক সময় দেখা গেলো এরকম হয় যে আমরা এখন কোনো ডেড বডি ডিসেকশন করছি বা আমরা কোনো ভিসেরা নিয়ে কাজ করছি। ভিসেরা মানে মনে করো আমাদের ফুসফুস, আমাদের হৃৎপিণ্ড, আমাদের বৃক্ক, আমাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এগুলো নিয়ে মনে করো আমরা ধরাধরি করে দেখছি আর কি। তো সেক্ষেত্রে আমাদের খালি হাতে ধরতে হয়, তো অনেক সময় ফরমালিনগুলো লেগে যায়। এবার এই ফরমালিনগুলো লাগলে তুমি যতই সাবান দিয়ে হাত ধো না কেন, এই ফরমালিনের গন্ধ কিন্তু কখনোই যাবে না। তো ফরমালিনের গন্ধ কখন যাবে? তখনই যাবে যখন তুমি ভাত খাবে। ঠিক আছে, অর্থাৎ ফরমালিন দিয়ে তুমি ওগুলো ধরলে তারপর ভাত খেলে তখন তোমার এই গন্ধটা যেতে পারে, বাট তার আগে যাবে না। কেমন? তো যাই হোক আর কি, এই ফরমালিনের ব্যবহার হচ্ছে মেইনলি ওই কাজে, এটা ভালো ব্যবহার যে বায়োলজি ল্যাবে আমরা অনেক কিছু সংরক্ষণ করি বা মেডিকেলের কলেজগুলোতে অ্যানাটমি ডিসেকশন হলে এগুলো তোমার ডেড বডি বা বিভিন্ন ভিসেরা সংরক্ষণ করা হয়। কিন্তু আমাদের যে অসাধু ব্যবসায়ী রয়েছে তারা এটা ক্ষেত্রে মাছ বা মাংসগুলো সংরক্ষণ করে, যেটা কিন্তু আমাদের ক্ষতি করে। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে তোমার খাদ্য নিরাপত্তার নীতি। ওকে, এরপর আমরা চলে আসি, সেটা হচ্ছে ফুড প্রিজারভেটিভ, অনুচ্ছেদ 5.2 ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, এখন দেখো যে প্রথমত একটা খাবার কেন নষ্ট হয়। এই খাবার নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে সেখানে কিছু ব্যাকটেরিয়া বাস করে। তো ব্যাকটেরিয়া বাস করে বলে সেই খাবারটি নষ্ট হয়। এখন দেখো ব্যাকটেরিয়া বাস করার জন্য কি কি লাগে? ব্যাকটেরিয়া বাস করার জন্য সেখানে প্রয়োজন হচ্ছে অক্সিজেন। কেমন? অর্থাৎ অক্সিজেন না হলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বাস করতে পারবে না। তারপর আরেকটি পয়েন্ট হচ্ছে সেখানে লাগবে হচ্ছে পানি। যদি পানি না থাকে সেখানেও কিন্তু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না। ঠিক আছে, আর কি লাগে? আর সেখানে পিএইচ লাগবে। পিএইচ কত লাগবে? পিএইচ 6.5 থেকে 7.5 লাগে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া বাসা বাঁধার জন্য অনুকূল পিএইচ। অর্থাৎ 6.5 থেকে 7.5 পিএইচ থাকলে ওই পিএইচ এ সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। সো দেখো
বেঁচে থাকার জন্য তিনটা জিনিস মেনলি লাগে। একটা হচ্ছে অক্সিজেন লাগে, একটা হচ্ছে পানি লাগে, আরেকটা হচ্ছে পিএইচ 6.5 থেকে 7.5 থাকে লাগবে। তার মানে যে খাবারে অক্সিজেন পাবে, যেখানে পানি পাবে এবং যেখানে এই পিএইচটা 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকবে, সেইখানে ব্যাকটেরিয়াটি বাসা বাঁধবে। আর যদি এর মধ্যে কোনো একটা মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না। এখন খেয়াল করি যে প্রিজারভেটিভ কাকে বলে। খেয়াল করি যে প্রিজারভেটিভ কাকে বলে। দেখো প্রিজারভেটিভ মানে যে প্রিজার্ভ করে, রাইট? সো খাবারকে যে সংরক্ষণ করে বা প্রিজার্ভ করে তাকে বলে প্রিজারভেটিভ। এখন প্রিজারভেটিভ কত প্রকার? প্রিজারভেটিভ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, আরেকটা কি তাহলে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ, তাই তো? তাহলে এই প্রিজারভেটিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, এখন আমরা দেখো যে আমরা প্রথমে পড়বো হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কি কি আছে? সহজ, সেটা হচ্ছে তোমার লবণ, চিনি, তারপর সরিষার তেল, তারপর যে মশলা, তারপর কেস হার্ডেনিং, এইগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, তো আমরা এক এক করে দেখি। আচ্ছা, তার আগে বলে রাখি যে আগের পয়েন্টও ইম্পর্টেন্ট, যে একটা ক্ষেত্রে, একটা খাবারের ক্ষেত্রে ব্যাকটেরিয়া বাসা বাঁধার জন্য কি কি লাগবে? লাগবে হচ্ছে অক্সিজেন, লাগবে হচ্ছে পানি, আর লাগবে হচ্ছে পিএইচ 6.5 থেকে 7.5। এগুলো যদি একটা খাবারে থাকে সেক্ষেত্রে ওই খাবারে ব্যাকটেরিয়া বাসা বাঁধবে। ঠিক আছে, এখন আমরা চলে আসি যে প্রিজারভেটিভ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ আর একটা হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। এখন আমরা দেখব প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। সো প্রথমে হচ্ছে আমাদের লবণ, কেমন? এখন দেখো এই যে তোমার লবণ, এই খাদ্য লবণের গাঢ় দ্রবণকে বলা হয় হচ্ছে ব্রাইন। খুবই ইম্পর্টেন্ট যে খাদ্য লবণের গাঢ় দ্রবণকে আমরা কি বলি? ব্রাইন বলি। ঠিক আছে, আচ্ছা, আর এই ব্রাইন দ্বারা কোনো কিছু সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় হচ্ছে তোমার কিউরিং। কি বলা হয়? কিউরিং। তাহলে খুবই ইম্পর্টেন্ট যে খাদ্য লবণের গাঢ় দ্রবণকে বলা হয় ব্রাইন, আর এই ব্রাইন বা খাদ্য লবণের গাঢ় দ্রবণ দ্বারা কোনো কিছু সংরক্ষণ করাকে বলা হয় কিউরিং। এখন দেখবা যে আমাদের মা খালারা কি করেন? মা খালারা করেন হচ্ছে, আগেকালে এটা করতেন খুব বেশি করে, সেটি হচ্ছে মাছকে লবণের মধ্যে সংরক্ষণ করতেন, তাই না? তো কি করতেন? মনে করি একটা মাছ, এখন এই মাছকে কি করতেন? লবণের মধ্যে সংরক্ষণ করতেন। সো মনে করো এই হচ্ছে তোমার লবণ। ওকে, এখন লবণ কি করে বলো তো? লবণের কাজ কি? লবণের কাজ হচ্ছে এই যে মাছ থেকে পানিটাকে সরিয়ে নিয়ে আসে, কেমন? পানিটাকে সরিয়ে নিয়ে আসে, এই যে পানিটাকে সরিয়ে নিয়ে আসে। এখন একটা কথা বলো, সেটা হচ্ছে যে মাছ থেকে যদি পানি সরিয়ে নিয়ে আসে তাহলে ওখানে তো মাছে তো আর কোনো পানি নেই। এখন ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য একটু গুরুত্বপূর্ণ উপাদান কি? পানি। এখন সেখানে যেহেতু কোনো পানি নেই, ফলে কি হবে? সেই খাবারটি নষ্ট হবে না। এই জন্য মা খালার আগেকালে কি করতেন? যে লবণের মধ্যে মাছটি সংরক্ষণ করতেন। তাহলে কি করতো? লবণ কি করতো? মাছ থেকে সকল পানি শুষে নিত। পানি না থাকলে কি হয়? ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না। এই জন্য মাছটি অনেকদিন সংরক্ষণ করা যেত। ঠিক আছে, এটা একটা বিষয়। এখন দেখো যে এই মাছকে তোমরা কোনো খেয়েছো? লবণ দেওয়া মাছ আমি খেয়েছিলাম দুই একবার। সেক্ষেত্রে সেটা কিন্তু খুবই লবণাক্ত হয়, অনেক সময় খাওয়া যায় না, তরকারি সেক্ষেত্রে লবণাক্ত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন দেখো যেটা চিনি, চিনিও একই কাজ করে। অর্থাৎ তুমি যদি কোনো কিছু চিনির মধ্যে সংরক্ষণ করো, না এটা সত্য যে মাছকে চিনির মধ্যে সংরক্ষণ করা হয় না, বাট অনেক সময় দেখবে আচার তৈরি করা হয় চিনি দিয়ে। সেক্ষেত্রে চিনির ক্ষেত্রেও একই কাজ হয়, যে তুমি যখন চিনি দিয়ে কোনো কিছু সংরক্ষণ করো তখন চিনি কি করে? খাবার থেকে পানিটাকে শুষে নেয়। ফলে যেহেতু ওখানে পানি থাকে না, ফলে কোনো ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না, ফলে সেই খাবারটি অনেকদিন ভালো থাকে। এবার তুমি এটা লিখে নাও, তোমার বইতে নেই, বাট খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 60% চিনির দ্রবণ, 60% বা 60% চিনির দ্রবণ লবণের মতো কাজ করে। খুবই ইম্পর্টেন্ট যে 60% চিনির দ্রবণ লবণের মতো কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে আসি সরিষার তেল দিয়ে সংরক্ষণ করা। সো দেখো কি ঘটনা ঘটে। মনে করো একটা কাঁচের বয়াম, এটাতে দেখো মনে করো যে আচার তৈরি করা হয়েছে। তো সেক্ষেত্রে কি করা হয়? যে সরিষার তেলে আচার তৈরি করা হয়, দেখবা তার মধ্যে মনে করো আমের টুকরা থাকে। সো মনে করো এগুলো হচ্ছে তোমার আমের টুকরা। আচ্ছা, এখন খেয়াল করো যে সরিষার তেল কি করে? বাইরের দিক থেকে অক্সিজেনকে ভিতরে প্রবেশে বাধা দেয়। অর্থাৎ সরিষার তেল দিয়ে যখন আচার তৈরি করা হয় তখন বাইরের থেকে অক্সিজেনটা সরিষার তেলের মধ্যে প্রবেশ করতে পারে না। এখন যখনই সরিষার তেলের মধ্যে সেটি প্রবেশ করতে পারবে না, তখন কি ঘটনা ঘটবে? তখন যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যে অক্সিজেন না পেলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না। সো সেক্ষেত্রে কি হয়? অক্সিজেন আসতে পারে না,
ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না, ফলে অনেকদিন ভালো থাকে। এজন্য সরিষার তেল কিন্তু একটি ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের লবণ ফুড প্রিজারভেটিভ কেন, লবণ বা চিনি সে খাবার থেকে পানিটা শুষে নেয়, পানি শুষে নেওয়ার ফলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না, ফলে লবণ আর চিনি হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। আর সরিষার তেল কেন প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, কারণ সরিষার তেল কি করে, বাইরের দিক থেকে অক্সিজেনটা ভিতরে প্রবেশে বাধা দেয়, কেমন, ফলে সেখানেও কিন্তু অক্সিজেন থাকে না, ফলে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না, তাই সরিষার তেল একটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। আচ্ছা, এখন খেয়াল করি, সেটি হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, সেটি হচ্ছে যে আচার তৈরি। আচার তৈরিও কিন্তু একটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। এখন খুবই ইম্পর্টেন্ট, আচার তৈরি প্রক্রিয়াকে কি বলা হয়, পিকলিং বলা হয়। খুবই ইম্পর্টেন্ট যে আচার তৈরি প্রক্রিয়াকে বলা হয় পিকলিং, কেমন, আচার তৈরি প্রক্রিয়াকে বলা হয় পিকলিং। তো আচারের ক্ষেত্রে কি হয়, আমরা চিনি ব্যবহার করি, তো চিনি তো একটা প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ, কারণ সে খাবার থেকে অক্সিজেনটা শুষে নেয়। তারপরে যে আমরা হলুদ ব্যবহার করি বা আদা ব্যবহার করি, সেগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এজন্য আচার তৈরি হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভের একটা প্রক্রিয়া। এজন্য দেখবা যে মা খালারা যে আচারটা তৈরি করেন, সেই আচার কিন্তু অনেকদিন ভালো থাকে, 3 মাস 6 মাস ভালো থাকে, কেমন, এই কারণে। আচ্ছা, আরেকটি রয়েছে, সেটি হচ্ছে কেস হার্ডেনিং। দেখো, কেস হার্ডেনিং উদাহরণ হচ্ছে, দেখো কেস হার্ডেনিং, তাই তো, এখন দেখো কেস হার্ডেনিং মানে হচ্ছে, আমরা তো দেখেছি শুটকি মাছ, তো সবাই নাম শুনেছি বা অনেকে খেয়েওছি শুটকি মাছ। এখন দেখো শুটকি মাছের ক্ষেত্রে কি হয়, যে একটা মাছকে তোমার রোদের মধ্যে শুকানো হয়, তাই তো, এটা মনে করো মাছ, এটাকে রোদের মধ্যে শুকানো হয়। এখন খেয়াল করো, রোদের মধ্যে শুকালে কি হয়, এটা মনে করো রোদ হচ্ছে, সো রোদের মধ্যে শুকানো হয়। এখন দেখো, এই যে রোদের মধ্যে শুকানো হয়, তখন কি হয়, এখান থেকে পানিগুলো সব চলে যায়, পানিগুলো চলে যায়। তার মানে কি, ওই মাছের মধ্যে কিন্তু কোনো পানি থাকে না। ঠিক আছে, এখন যেহেতু মাছের মধ্যে কোনো পানি থাকে না, ফলে পানি না থাকলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে, পারবে না। তো এই জন্য কি হয়, শুটকি মাছ অনেকদিন ভালো থাকে, কেমন, খুব ইম্পর্টেন্ট এটা। যে এবার দেখো, এই প্রক্রিয়াটাকে বলা হয় কেস হার্ডেনিং। কেন, কেস মানে এটা কি, কেস মানে এখানে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা মাছ, আর হার্ডেনিং মানে কি, শক্ত করা। হার্ড মানে শক্ত, হার্ডেন হচ্ছে ভার্ব, আর হার্ডেনিং অর্থাৎ কোনো কিছু শক্ত করা। সো শুটকি মাছ তৈরি করা হচ্ছে কেস হার্ডেনিং এর একটা প্রক্রিয়া। ঠিক আছে, এবং দেখবা যে কুয়াকাটা বা কক্সবাজারের ক্ষেত্রে দেখবা যে ওখানে প্রচুর পরিমাণে শুটকি মাছ বানানো হয়, কেমন, এবং এমনও দেখা গেছে অনেক সময়, এরকমও দেখা যায় যে ওই মাটিতে বিছিয়ে দেয় অনেক সময়, তো ওটা খুবই শক্ত আর কি। তো যদি কোনো কুকুর আসে ওখানে, তো অনেক সময় এরকম নাকি ওখানে চালু আছে যে ওই শুটকি মাছ দিয়ে নাকি কুকুরকে বাড়ি মারে। ঠিক আছে, সেক্ষেত্রে কুকুরটা সাথে চলে যায়। আচ্ছা, অর্থাৎ শুটকি মাছ এতটাই শক্ত হয়, কেমন। আচ্ছা, আরেকটা কি করা, একটা তোমার হচ্ছে, আমরা সবাই কিসমিস মনে হয় নাম শুনেছি, বা যেহেতু আগে ঈদ ছিল, ঈদে অনেকেই কিসমিস সেমাইতে দিয়েছি, তো এই কিসমিসও কিন্তু কেস হার্ডেনিং প্রক্রিয়া তৈরি করা হয়। অর্থাৎ আমরা জানি কিনা যে আঙুর থেকেই কিন্তু কিসমিস তৈরি করা হয়। অর্থাৎ এই একটা মনে করো আঙুর, এই আঙুর থেকেই তোমার যখন এটা শুকানো হয়, তখন এখান থেকে কি তৈরি হয়, এখান থেকে কিসমিস তৈরি করা হয়। ঠিক আছে, এটাও কিন্তু কেস হার্ডেনিং এর একটি প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট যে কেস হার্ডেনিং এর তাহলে উদাহরণ কি কি আছে, একটা হচ্ছে শুটকি মাছ, একটা হচ্ছে কিসমিস। এটা হচ্ছে কেস হার্ডেনিং, বা কোনো কিছু শক্ত করা। শক্ত করলে সেখান থেকে পানিটা চলে যায়, পানি চলে গেলে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না, ফলে সেটি ভালো থাকে। তাহলে এগুলোই হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ প্রক্রিয়া। তাহলে কি কি বললাম, লবণ, তারপরে বললাম চিনি, তারপরে বললাম সরিষার তেল, তারপরে বললাম আচার তৈরি, তারপরে বললাম কেস হার্ডেনিং। এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। ঠিক আছে, এখন চলে আসি, সেটি হচ্ছে কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। এখন দেখো, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ তোমার কয় প্রকার, 3 প্রকার, এন্টি মাইক্রোবায়াল, এন্টি অক্সিডেন্ট, আর হচ্ছে কিলেটিং এজেন্ট। তার আগে আমরা যেটা দেখবো সেটি হচ্ছে খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে 3টা, তোমার বইতেই আছে, দেখো যে খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে 3টা। এখন খেয়াল করি কারণ 3টা কি কি। 1 নম্বর হচ্ছে জীবাণু দ্বারা পচন, তাহলে আমি লিখি আগে, 1 নম্বরে হচ্ছে জীবাণু দ্বারা পচন। এখন জীবাণু হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ছত্রাক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এনজাইম বা উৎসেচক, এনজাইম বা উৎসেচকের প্রভাবে রাসায়নিক জারণ। ঠিক আছে, আচ্ছা, সেটা জারণে লিখে রাখলাম। আর 3 নম্বর প্রক্রিয়াটি হচ্ছে, সেটি হচ্ছে ধাতব আয়নের প্রভাবে রাসায়নিক প্রক্রিয়া। আমি ধাতব আয়ন লিখে রাখি, ধাতব আয়ন। আচ্ছা, এখন খেয়াল করি যে প্রথম পয়েন্ট হচ্ছে জীবাণু দ্বারা পচন। এখন দেখো, তার মানে জীবাণু দ্বারা পচন হতে পারে।
এখন জীবাণুর ইংলিশ কি? জীবাণু ইংলিশ হচ্ছে মাইক্রো, অর্থাৎ জীবাণু মানেই হচ্ছে মাইক্রো, কেমন? বা অণুজীব, তোমরা মনে পড়েছো অণুজীব বা জীবাণু, সেটা হচ্ছে মাইক্রো। আমি জীবাণুটাকে নষ্ট করবো, তাহলে আমি কি ব্যবহার করব? এন্টি মাইক্রোবাইল। তাই এখানে জীবাণু দ্বারা পচনের ফলে খাবার নষ্ট হয়, এই প্রক্রিয়াটাকে প্রতিহত করতে আমরা ব্যবহার করি এন্টি মাইক্রোবাইল। এন্টি মাইক্রোবাইল, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি, সে হচ্ছে জারণ। এখন জারণের ইংলিশ কি? অক্সিডেশন, রাইট? অক্সিডেশন মানে জারণ, তার মানে অক্সিডেশন প্রক্রিয়ায় খাবারটি নষ্ট হতে পারে। তাই এর জন্য আমরা কি ব্যবহার করব? ব্যবহার করব হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ যে জারণ ক্রিয়াকে বাধা দিবে। আর ধাতব আয়নের এটাকে নষ্ট করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কিলেটিং এজেন্ট, ঠিক আছে? কিলেটিং এজেন্ট, বা অনেক সময় এটাকে উচ্চারণ করা হয় চিলেটিং এজেন্ট, কেমন? এটাই আর কি। সো দেখো কি হয়, যে খাবার নষ্ট হয় তিনটি কারণে। তিনটি কারণ কি কি? তিনটি কারণ হচ্ছে একটা জীবাণু দ্বারা পচন, একটা হচ্ছে জারণ, আর একটা ধাতব আয়ন দ্বারা নষ্ট হতে পারে। তাই তিনটা প্রক্রিয়াকে প্রতিহত করতে আমরা তিন ধরনের কৃত্রিম ফুড প্রিজারভেটিভ দিই। যেমন জীবাণু মানে কি? মাইক্রোব, তাহলে এটাকে প্রতিহত করতে আমরা ব্যবহার করি অ্যান্টি মাইক্রোবাইল। জারণ মানে কি? অক্সিডেশন, তো এটাকে প্রতিহত করতে আমরা ব্যবহার করি অ্যান্টি অক্সিডেন্ট। আর 3 নম্বর ধাতব আয়নের প্রভাবে, তাই এটাকে প্রতিহত করতে ব্যবহার করি কিলেটিং এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা পড়বো। এখন প্রথমে চলে আসি, সেটি হচ্ছে অ্যান্টি মাইক্রোবাইল, যে জীবাণু দ্বারা পচন ওইটাকে প্রতিহত করতে ব্যবহার করা অ্যান্টি মাইক্রোবাইল। এখন দেখো অ্যান্টি মাইক্রোবাইল কি করে? ওই জীবাণুটাকে মেরে ফেলে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে মেরে ফেলে? দেখো, যে এইটা মনে করো একটা জীবাণু, যেমন এটা মনে করো একটা ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়াটা আমি এঁকেই ফেলি, সেটা হচ্ছে এটা মনে করো একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, বলতো এটা কি ব্যাকটেরিয়া? এটা হচ্ছে মেসোজোম। তোমরা মনে পড়েছো যে ব্যাকটেরিয়াতে মেসোজোম থাকে, যেটা কোষ বিভাজনে সাহায্য করে। আচ্ছা, এর বাইরে থাকে ক্যাপসুল থাকে আর কি। আচ্ছা, ফ্লাজেলা থাকতে পারে, পিলি থাকতে পারে, এটা আর কি। এটা মোটামুটি হচ্ছে তোমার জীবাণু। এখন এই অ্যান্টি মাইক্রোবাইল কি করে? এই যে বাইরের যে প্রাচীর থাকে, সেই প্রাচীরটাকে এরকম ছিদ্রযুক্ত করে দেয়। এখন বলো, প্রাচীর এরকম ছিদ্রযুক্ত করে করে দিলে সেই ব্যাকটেরিয়া কি বেঁচে থাকবে? অবভিয়াসলি বেঁচে থাকবে না, ফলে তখন ব্যাকটেরিয়াটি মারা যায়। তাহলে এইভাবেই কিন্তু অ্যান্টি মাইক্রোবাইল গুলো কোনো জীবাণুটাকে মেরে ফেলে। তাহলে কিভাবে মেরে ফেলে? সে হচ্ছে তার যে প্রাচীর ছিল, সে প্রাচীরটাকে এরকম ছিদ্রযুক্ত করে দেয়। এবার প্রাচীর যখন ছিদ্রযুক্ত হয়ে যাবে, তখন কি ঘটনা ঘটবে? তখন ওই ব্যাকটেরিয়াটি সেখানে তোমার হচ্ছে বাসা বাঁধতে পারবে না, ঠিক আছে? ব্যাকটেরিয়াটি সেখানে মারা যাবে। তাহলে এই কাজটি করে হচ্ছে তোমার অ্যান্টি মাইক্রোবাইল, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যান্টি মাইক্রোবাইল কি কি আছে দেখো, যে অ্যান্টি মাইক্রোবাইল হচ্ছে মেইনলি অ্যাসিড গুলো হচ্ছে অ্যান্টি মাইক্রোবাইল। কেন? কারণ ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য পিএইচ কত? 6.5 থেকে 7.5, মানে মোটামুটি ক্ষারীয় রেঞ্জের মধ্যে। এই জন্য আমরা অ্যাসিড যোগ করবো। অ্যাসিড যোগ করলে কি হয়? এই প্যাচিডটাকে সে ধ্বংস করে দেয়, ঠিক আছে। এখন দেখো অ্যাসিড কি আছে, যেমন প্রথমটা দেখো তোমার বইতে আছে বেনজোইক অ্যাসিড। সেটা হচ্ছে দেখো বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। এখন মাঝে মধ্যে আমরা ডিরেক্ট বেনজোইক অ্যাসিড দেই, অথবা আমরা কি করি, এখানে সোডিয়াম বেনজয়েড যোগ করি। এখন সোডিয়াম বেনজয়েড কি হয়? পানির সঙ্গে মিশে কি তৈরি করে? পানির সঙ্গে, খাবারের যে পানি থাকে সেই পানির সঙ্গে মিশে তৈরি করে হচ্ছে তোমার বেনজোইক অ্যাসিড তৈরি করে, কেমন? এখন আমরা জানি যে বেনজোইক অ্যাসিড মানে কি, সেটা অ্যাসিড, দুর্বল অ্যাসিড। ফলে কি হয়, সেটা কিন্তু এই ব্যাকটেরিয়ার যে প্রাচীর ছিল সেই প্রাচীরটাকে ধ্বংস করে দিতে পারে, কেমন? আবার কি যোগ করতে পারি? পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট বা ক্যালসিয়াম সরবেট। তো এই সরবেট গুলো কি করে? পানির সঙ্গে মিশে সরবিক অ্যাসিড তৈরি করে। অথবা ডিরেক্ট সাইট্রিক অ্যাসিড যোগ করতে পারি, অ্যাসিটিক অ্যাসিড যোগ করতে পারি, বা ক্যালসিয়াম প্রোপানয়েড মানে প্রোপানয়িক অ্যাসিড তৈরি করে। সো দেখো প্রথম পাঁচটা হচ্ছে অ্যাসিড। প্রথমটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, বা দিব সোডিয়াম বেনজয়েড, যেটা পরে পানির সঙ্গে মিশে তৈরি করে বেনজোইক অ্যাসিড। অথবা কি দিব? সরবেট দিব, পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট। তো সরবেট গুলো কি হয়? পানির সঙ্গে মিশে তৈরি করে সরবিক অ্যাসিড। অথবা দিব সাইট্রিক অ্যাসিড, অথবা অ্যাসিটিক অ্যাসিড, অথবা ক্যালসিয়াম প্রোপানয়েড, যেটা পানির সঙ্গে মিশে তৈরি করে প্রোপানয়িক অ্যাসিড। সো প্রথম পাঁচটা পয়েন্ট 1, 2, 3, 4, 5, প্রথম পাঁচটা হচ্ছে তোমার অ্যাসিড, দুনিয়ার
মানে মোট 5টি অ্যাসিড ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবায়াল। আর 6 আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে দুইটা লবণ। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নাইট্রাইট লবণ, আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে সালফাইড লবণ। কেমন? আচ্ছা, এই লবণ আমরা পরে আসছি। এখন প্রথমে খেয়াল করি, সেটি হচ্ছে বেনজোইক অ্যাসিড। তো বললাম এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তারপর হচ্ছে দেখো সরবিক অ্যাসিড, আর কি আছে অ্যাসিটিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড। এখন দেখো যেটা অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেত কি? CH3COOH। কেমন? এখন দেখো আমরা কিন্তু পড়েছি যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান কত, তাই না? 4th চ্যাপ্টারে আমরা পড়েছি যে কে